today's class is very interesting. The bone structure of human hand. Humerus, radius, ulna, carpal, metacarpal, phalanges. আজকের সেশনে আমরা করব মাধ্যমিক জীবন বিজ্ঞান। তোমাদের সকলকে এমপি ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগত। তোমরা সকলেই হেলদি রয়েছো এবং নিয়মিত পড়াশোনা করছো। আজকের টপিক ক্লাস 10। আজকের সেশন আমরা স্টার্ট করি। তোমাদের সকলকে আরও একবার এমপি ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগত। আজকের সেশনে কি রয়েছে দেখো, আমরা অভিব্যক্তি ও অভিযোজন এই অংশটার অভিযোজন কমপ্লিট করে ফেলেছি। এছাড়া আমাদের অভিব্যক্তির জীবনের উৎপত্তি, ল্যামার্ক, ডারউইন, মিলার ও উরের পরীক্ষা এই সমস্ত বিষয় কমপ্লিট। আজকের সেশনে কি রয়েছে, অভিব্যক্তির মতবাদের সপক্ষে প্রমাণ। এই অংশে আমাদের কি রয়েছে, জীবাশ্ম ঘটিত প্রমাণ। তারপর কি রয়েছে, বিভিন্ন অঙ্গ বা শরীর সংস্থানগত যে তুলনা তার প্রমাণ। এছাড়া রয়েছে ভ্রূণ তথ্য। এই তিনটি টপিক রয়েছে। আমরা প্রথমে জীবাশ্ম ঘটিত প্রমাণ দিয়ে শুরু করব। আমাদের বইতে এই জীবাশ্ম ঘটিত প্রমাণে কি রয়েছে, ঘোড়ার জীবাশ্ম ঘটিত যে ইতিহাস, যেটা প্রুফ করছে জৈব অভিব্যক্তিকে, এই সম্বন্ধে ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোড হয়ে আছে। তোমরা অবশ্যই লিঙ্ক অন ডেসক্রিপশন অর প্লেলিস্ট দুটোকে চেক করে তোমরা অবশ্যই ঘোড়ার অভিব্যক্তি সম্পর্কে যে প্রমাণ বা তুলনামূলক আলোচনা সেটা কমপ্লিট করা আছে, সেখান থেকে তোমরা একটু ধীরে সুস্থে দেখে বুঝে এঁকে জিনিসটাকে প্র্যাকটিস করে নেবে। আশা করছি ওটা তোমাদের অনেকেরই হয়ে গেছে, কারণ টেস্টের আগে ওই প্রশ্নটি আমি করিয়ে দিয়েছি। তারপরেও যাদের অসুবিধা হবে তারা কমেন্ট সেকশানে জানাবে যে স্যার আরও একবার ঘোড়ার অভিব্যক্তি সপক্ষে প্রমাণ এই বিষয়টা একটু আলোচনা করে দিন। তো এখন প্রথমত আমরা জানব এই জীবাশ্ম কাকে বলে। দেখো, ছোটোবেলা থেকেই আমরা পড়ছি এই ফসিলস বা জীবাশ্ম কি। দেখো, দীর্ঘ কাল যাবৎ মানে দীর্ঘ সময় ধরে ভূগর্ভের এই জীবাশ্ম দেখা যায় পাললিক শিলাস্তরে। ভূগর্ভের পাললিক শিলাস্তরে এই যখন পাললিক শিলাস্তরগুলো তৈরি হয়েছে, বিভিন্ন শিলা ভাঁজ খেয়ে ওপরে উঠেছে, সেই সময় বিভিন্ন প্রাণী কি হয়েছিল, চাপা পড়ে গিয়েছিল। এই চাপা পড়ে যাওয়ার ফলে তারা সেখানেই মারা যায়। তাদের সেই দেহের বিভিন্ন অংশ বা সমগ্র দেহ বা তাদের দেহের ছাপ, এইটাকেই আমরা বলছি জীবাশ্ম বা ফসিলস। দেখো, দীর্ঘকাল যাবৎ ভূগর্ভের পাললিক শিলাস্তরে চাপা পড়ে থাকা জীবের সমগ্র দেহ বা আংশিক দেহ বা ছাপকে জীবাশ্ম বলে, একদম সহজ সরল ভাষায়। এবং এই জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞানকে আমরা কি বলবো, দেখো, প্রত্নজীববিদ্যা আর ইংরাজিতে প্যালেন্টোলজি। আশা করছি ক্লিয়ার এই বিষয়টা। এখান থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে। এরপর একটুখানি এই প্রশ্নটার উপর আমাদের গুরুত্ব দিতে হবে, কি যে পরীক্ষায় যদি আসে জীবাশ্মের 2টি গুরুত্ব লেখো বা জীবাশ্মের 3টি গুরুত্ব লেখো। প্রথমত আমরা এই জীবাশ্মের গুরুত্ব কিসে পড়ছি, অভিব্যক্তির সপক্ষে প্রমাণে। তাই প্রথমেই কি লিখব, জীবাশ্ম অভিব্যক্তির প্রত্যক্ষ প্রমাণ হিসেবে কাজ করে। যেটা আমরা পড়ছি সেটাই লিখব, যে প্রত্যক্ষ প্রমাণ হিসেবে কাজ করে। এতটুকু ক্লিয়ার। এরপর এই যে জীবের পুরনো যে জীবগুলোর ছাপ আমরা পাচ্ছি, এর ফলে তাদের পূর্বপুরুষের অস্তিত্ব খুঁজে পেতে আমাদের সাহায্য করছে। মানে এরা অতীতে কেমন ছিল এবং আস্তে 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 সরল থেকে যে জটিল হয়েছে, তাদের এই পূর্বপুরুষের অস্তিত্ব খুঁজে পেতে আমাদের সাহায্য করছে।
ক্লিয়ার হলো? এরপর এই ফসিলসগুলো তাদের বয়স এবং সৃষ্টির সময়কাল জানতেও সাহায্য করে। তাহলে জীবাশ্ম প্রাণী ও উদ্ভিদের বয়স ও তাদের সৃষ্টির সময়কাল জানতেও সাহায্য করে। দেখো, স্মার্টলি একটু পড়তে হবে, অর্থাৎ আমরা এই পুরো বিষয়টা চোখ দেব না, আমরা শুধু মেন যে বিষয়টা সেটার উপর গুরুত্ব দেব। যেমন প্রত্যক্ষ প্রমাণ হিসাবে সাহায্য করে, পূর্বপুরুষের অস্তিত্ব খুঁজে পেতে সাহায্য করে, আর বয়স ও সৃষ্টির সময়কাল জানতে সাহায্য করে। এছাড়া এই জীবাশ্মগুলো যে সমস্ত প্রাণী ও উদ্ভিদ লুপ্ত হয়ে গেছে তাদের ভৌগোলিক বিস্তার জানতে সাহায্য করে। ভৌগোলিক বিস্তার বলতে তারা এই পৃথিবীর কোথায় কোথায় ছড়িয়ে ছিটিয়ে ছিল, মানে কতদূর তাদের বিস্তার ছিল, এই বিষয়েও জানতে সাহায্য করে। আর দেখো, এই ফসিলসগুলো দুটো জীবের মধ্যে একটি লিঙ্ক রয়েছে, অর্থাৎ যখন এই জলচর থেকে উভচর এবং উভচর থেকে স্তন্যপায়ী এবং এই আস্তে আস্তে যে পক্ষী, এই যে মাঝখানের যে লিঙ্কগুলো, এইগুলোকে জানতেও আমাদের কিন্তু সাহায্য করে এই ফসিলস। দেখো, জীবাশ্ম দুটি ভিন্ন গোষ্ঠীর প্রাণী বা উদ্ভিদের মধ্যে যে সংযোগ রক্ষাকারী জীবের অধ্যয়নে, মানে এদের মাঝখানে যে এই জলচর উভচরের মাঝখানে রয়েছে, উভচর স্তন্যপায়ীর মাঝখানে রয়েছে, মানে একটা শ্রেণীর পর থেকে আর একটা শ্রেণী যে হচ্ছে, তারা মাঝে যে প্রাণীগুলো অবলুপ্ত হয়ে গেছে তাদের সম্পর্কে অধ্যয়ন করতে এক প্রকার জীব থেকে অপর প্রকার জীবের উৎপত্তির বিষয়ে ধারণা দিতে সাহায্য করে। ক্লিয়ার? প্রমাণ, পূর্বপুরুষ, বয়স ও সৃষ্টির সময়, ভৌগোলিক বিস্তার, আর একটা জীব থেকে অপর একটি জীব যে কিভাবে উৎপত্তি হলো সেই বিষয়ে ধারণা আমাদের দেয় এই জীবাশ্ম। আশা করছি একদম এই সবকটি পয়েন্ট তোমাদের একদম জল। এরপর শুধু জীবাশ্ম পড়লেই হবে না, আমাদেরকে জীবন্ত জীবাশ্ম সম্পর্কেও জানতে হবে, অর্থাৎ লিভিং ফসিলস। দেখো, খুব সহজ বিষয়। দেখো, যে সকল জীব বহু বছর ধরে কোনো রকম পরিবর্তন ছাড়াই পৃথিবীতে বেঁচে আছে, কিন্তু সেই সময়কার বিভিন্ন প্রাণী বা সেই সমসাময়িক ও সমগোত্রীয় জীব অনেক আগেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, তাদেরকে আমরা কি বলবো? জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিলস। বিষয়টা স্যার বুঝলাম না, আরেকটু ভালো করে দেখো। দুটি জীব রয়েছে, একই সময়ে তাদের উৎপত্তি হয়েছে এবং একই গোত্রীয় জীব, কিন্তু এদের মধ্যে একটি অবলুপ্ত হয়ে গেছে, কিন্তু আরেকটি কোনো পরিবর্তন ছাড়াই এখনও পৃথিবীতে বেঁচে রয়েছে, তাদেরকেই আমরা বলবো জীবন্ত জীবাশ্ম। যেমন পেরিপেটাস। ক্লিয়ার? আর কি রয়েছে? শিলাকান্ত আর হংসচঞ্চু। এই দুটো নাম খুব ভালো করে মনে রাখবে, পরীক্ষায় বারবার আসে, হংসচঞ্চু আর পেরিপেটাস। ক্লিয়ার? এরা হলো জীবন্ত জীবাশ্মের উদাহরণ। তাহলে জীবাশ্ম কি আর জীবন্ত জীবাশ্ম কি? ক্লিয়ার? পাললিক শিলাস্তরে কোনো প্রাণীর ছাপ, তাকে আমরা কি বলছি? জীবাশ্ম। আর যে সমস্ত প্রাণী বহু সময় কাল ধরে বিভিন্ন পরিবর্তন ছাড়াই পৃথিবীতে বেঁচে রয়েছে, কিন্তু তার সমসাময়িক ও সমগোত্রীয় জীব অনেক আগেই পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে গেছে, যারা এই পরিবর্তন ছাড়া বেঁচে রয়েছে তাদেরকেই আমরা বলছি জীবন্ত জীবাশ্ম। পেরিপেটাস, হংসচঞ্চু, এই দুটো নাম ভালো করে মনে রাখতে হবে। এরপর তোমরা ঘোড়ার জীবাশ্মের প্রমাণ অবশ্যই ভিডিও থেকে দেখে নিও। নেক্সট টপিক কি রয়েছে? তুলনামূলক শারীরস্থানিক প্রমাণ। দেখো, বিভিন্ন জীবের অঙ্গের, ভালো করে বুঝবে, বিভিন্ন জীব
তাদের অঙ্গের মানে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের অন্তঃগঠন মানে ভিতর থেকে কিভাবে তৈরি হয়েছে, ক্লিয়ার, অন্তঃগঠন ভিতরের গঠন, তার সাদৃশ্য মানে মিল আর বৈসাদৃশ্য মানে অমিল, এই সংক্রান্ত আলোচনাকে তুলনামূলক শারীরস্থানিক প্রমাণ বলে। ক্লিয়ার হলো স্যার? আরও একবার জাস্ট একটু বলে দিন। দেখো, বিভিন্ন জীবের অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এবং তাদের যে অন্তঃগঠন, ভিতর থেকে এই অঙ্গগুলো কিভাবে সৃষ্টি হয়েছে বা কি কি নিয়ে সৃষ্টি হয়েছে, এই সংক্রান্ত আলোচনাকে কিছু প্রাণীর মধ্যে সাদৃশ্য রয়েছে, কিছু প্রাণীর মধ্যে বৈসাদৃশ্য রয়েছে, এই দুটির বিষয়ে আলোচনাকে আমরা তুলনামূলক শারীরস্থানিক প্রমাণ বলছি। ক্লিয়ার হয়েছে? যেমন দেখো, বিভিন্ন শ্রেণীর মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ড, মস্তিষ্ক, বুক, পদের অস্থি, পেশির গঠন পর্যালোচনা করলে ক্রমশ উচ্চ শ্রেণীতে সৃষ্ট গঠনগত জটিলতা সম্বন্ধে জানা যায়। মানে যে সমস্ত প্রাণী একটু উন্নত, তাদের এই অঙ্গ, মস্তিষ্ক, হৃৎপিণ্ড আস্তে আস্তে কি হয়েছে, জটিল হয়েছে, সরল থেকে জটিল হয়েছে। এর প্রমাণ আমরা পাই এই তুলনামূলক শারীরস্থানিক প্রমাণ থেকে। আশা করছি ক্লিয়ার হয়েছে বিষয়টা, যে আমরা বিভিন্ন প্রাণীর এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে দেখলে বুঝতে পারবো যে আগে যে সমস্ত প্রাণী সরল ছিল তাদের এই যে অন্তঃগঠনগুলো অনেক সরল ছিল, আস্তে আস্তে যেমন উন্নত হয়েছে তেমন জটিলও হয়েছে। এখানে তিনটি শারীরস্থানিক প্রমাণ সম্বন্ধে আমরা জানব। দেখো, প্রথমত জানব সমসংস্থ অঙ্গ, তারপর জানব সমবৃত্তীয় অঙ্গ, তারপর রয়েছে নিষ্ক্রিয় অঙ্গ। এই তিনটি অঙ্গ হলো। আর একটি বিষয় আমরা জানব, সেটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন। এখান থেকেও আমরা প্রমাণ পাই যে আস্তে আস্তে হৃৎপিণ্ডের গঠনও জটিল হয়েছে এবং উন্নত হয়েছে। প্রথমত, আগে এই বিষয়টা পড়ানোর আগে তোমাদের জাস্ট কয়েকটা জিনিস আমি বলবো। দেখো, একটু স্মার্টলি বিষয়টাকে বুঝবে। সমসংস্থ অঙ্গ আর সমবৃত্তীয় অঙ্গ এবং নিষ্ক্রিয় অঙ্গ অবশ্যই কাকে বলে মুখস্থ রাখবে। আর উদাহরণ মানে এক্সাম্পল, প্রাণী এবং উদ্ভিদ দুটো ক্ষেত্রেই তোমাদের কিন্তু এক্সাম্পল মনে রাখতে হবে। প্রাণীরটা অনেকটা সহজ, কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে একটু তোমাকে চোখ বোলাতে হবে। অর্থাৎ তোমাকে 2 দিন বা 3 দিন অন্তর অন্তর একবার করে এই অংশটা চোখ বোলাতে হবে, নয়তো গুলিয়ে যাবে। ক্লিয়ার করতে পারলাম? দেখো, যত বেশি রিভাইজ হবে তত ভালো। বারবার বলছি যে এক্সামে ভালো নাম্বার তারাই পাবে যারা যত বেশি রিভাইজ করবে। তো এই অংশটা সমসংস্থ অঙ্গ, দেখো কাকে বলে পড়ার আগে বিষয়টা একটু বোঝো, যে যাদের অঙ্গ ভিতর দিক থেকে প্রায় সেম, কিন্তু তাদের বাহ্যিক যে আকৃতি এবং কাজ সেটা আলাদা। কি বললাম? ভিতর দিক থেকে এক হলেও বাইরের দিক থেকে দেখতে আলাদা এবং তাদের কাজও আলাদা, তাকে আমরা কি বলবো? সমসংস্থ অঙ্গ। ক্লিয়ার হলো? হোমোলোগাস অর্গান, এতটুকু ক্লিয়ার হয়েছে। এবার স্যার সমবৃত্তীয় অঙ্গটা কি? দেখো, ঠিক তার উল্টো, মানে গঠনগত দিক থেকে আলাদা, কিন্তু এদের কাজ আর দেখতে অনেকটা এক। যেমন পতঙ্গের যে ডানা আর পাখির ডানা, এদের গঠন আলাদা হলেও কাজ একই।
ক্লিয়ার করতে পারলাম। তাহলে কি বললাম? সমস্ত অঙ্গ যাদের গঠন এক কিন্তু কাজ আলাদা। ব্যাস এইটুকু মনে রাখতে হবে, গঠন এক মানে সমস্ত সমান, গঠন কাজ আলাদা, ব্যাস। আর সমবৃত্তীয় হচ্ছে যাদের গঠন আলাদা কিন্তু কাজ এক। স্যার ক্লিয়ার হয়ে গেছে। নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে স্যার? দেখো, নিষ্ক্রিয় মানে যে অঙ্গটির ব্যবহার না করে করে আস্তে আস্তে শরীর থেকে অবলুপ্ত হয়ে গেছে, কিন্তু অন্য শ্রেণীর বা অন্য প্রজাতির প্রাণীর মধ্যে সেই অঙ্গটি বর্তমানে এখনও রয়েছে, সেই সমস্ত অঙ্গকে আমরা বলি নিষ্ক্রিয় অঙ্গ, যেগুলোর ব্যবহার না হওয়ায় দেহ থেকে অবলুপ্ত হয়ে গেছে বা তার ব্যবহার নেই। এই অঙ্গগুলোকে আমরা বলি নিষ্ক্রিয় অঙ্গ। ক্লিয়ার হলো? উদাহরণ আমরা পড়ব, যেমন মানুষের অ্যাপেন্ডিক্স। ক্লিয়ার? এবার ডিটেলসে একটু দেখে নিই কীভাবে লিখব। বিভিন্ন জীবদেহের যেসব অঙ্গের উৎপত্তি, কি বললাম? বিভিন্ন জীবদেহের যেসব অঙ্গের উৎপত্তি ও অন্তঃগঠন এক। এতটুকু ক্লিয়ার হলো। বিভিন্ন জীবদেহে যেসব অঙ্গের উৎপত্তি ও অন্তঃগঠন এক, কিন্তু বিভিন্ন পরিবেশে অভিযোজনের জন্য বাহ্যিক গঠন ও কার্যগত দিক থেকে তারা আলাদা। মানে ভিতর থেকে এক হলেও বাহ্যিক দিক থেকে আলাদা এবং কাজও আলাদা। কেন? তারা বিভিন্ন পরিবেশে অভিযোজনের ফলে এমন আকৃতি এবং কাজের পার্থক্য হয়েছে, তাদের সমস্ত অঙ্গ বলে। আশা করছি একদম জল হয়ে গেছে। জাস্ট একটু ধীরে ধীরে কাকে বলে এটা মুখস্থ করবে। তার কারণটা কি বুঝে গেছো? কারণ এই পরিবেশে অভিযোজনের জন্য এই অংশটা কিন্তু লিখতে হবে। শুধু অঙ্গের উৎপত্তি ও গঠনগত এক আর বাহ্যিক গঠন ও কার্যগত আলাদা এইটা লিখলেই হবে না। বিভিন্ন পরিবেশে অভিযোজনের জন্য মাঝখানে কিন্তু এটা লিখতে হবে, তার জন্য আলাদা। ক্লিয়ার হয়েছে? এবার প্রাণীর সমস্ত অঙ্গ, তার উদাহরণ। প্রাণীরটা কিন্তু ইজি, তোমরা পারবে। বাদুড়ের ডানা, সিল বা তিমির অগ্রপদ বা ফ্লিপার, ঘোড়ার অগ্রপদ, বিড়ালের অগ্রপদ এবং মানুষের হাত, এই সব কিছুই সমস্ত অঙ্গের উদাহরণ। আমরা চিত্রে দেখে বিষয়টিকে বোঝার চেষ্টা করব যে এদের ভিতর থেকে দেখতে গেলে একদম অঙ্গগুলো এক। কি কি রয়েছে? হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। কি কি রয়েছে? হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল আর ফ্যালাঞ্জেস। ভালো করে আরও একবার, হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস এই নামক হাড় দিয়ে গঠিত। অগ্রপদ, হাত, ফ্লিপার এবং ডানা। ভালো করে চিত্র দেখলেই আমরা বুঝে যাব। দেখো, এই অংশটা একটু ভালো করে দেখলেই আমরা বুঝতে পারবো যে এদের হিউম্যান, ক্যাট, হোয়েল আর ব্যাট, এদের এই হাত এবং ক্যাটের অগ্রভাগ, হোয়েলের ফ্লিপার এবং বাদুড়ের ডানা ভিতর থেকে প্রায় সেম। মানে এদের গঠন এক কিন্তু এদের কাজ আলাদা। কাউকে উড়তে সাহায্য করে, কাউকে সাঁতার কাটতে সাহায্য করে, আর কাউকে দৌড়াতে সাহায্য করে এবং মানুষের ক্ষেত্রে কোনো জিনিসকে ধরতে বা কোনো কাজ করতে সাহায্য করে। তো এদের কাজ এবং বাহ্যিক গঠন আলাদা, কিন্তু
ভিতর থেকে দেখলে বোঝা যাবে যে এদের গঠন এক। যেমন হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। দেখো কালার দিয়ে তোমাদের বোঝানো হয়েছে যে প্রায় সেম। আমরা হিউম্যানেরটা একটু ভালো করে দেখব, দেখো তাহলেই বুঝে যাবে যে হাতের এই উপরে যে অংশটা রয়েছে এটাকে আমরা কি বলছি, হিউমেরাস। ক্লিয়ার। এরপর একটু নিচে আসব, দেখো এই দিকে যেটা রয়েছে এটাকে আমরা কি বলছি, আলনা। আর এই দিকেরটাকে আমরা কি বলছি, রেডিয়াস। ক্লিয়ার হলো। এইখানে একদম রিস্টের কাছে যে অংশটাকে আমরা কি বলছি, কার্পাল। এরপর রিস্ট থেকে প্রথম যে গাঁট এই অংশটা পর্যন্ত আমরা কি বলছি, মেটাকার্পাল। আর যে আঙুলগুলো ছড়িয়ে যে হাড়গুলো রয়েছে এগুলোকে আমরা বলছি ফ্যালাঞ্জেস। ক্লিয়ার। এই একই গঠন দেখা যায় বাকিগুলোতে, দেখো এখানেও, এখানেও, এখানেও। আশা করছি এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেছে। দেখো এই অংশটায় তেমন কিছু নেই, জাস্ট হালকা একবার পড়ে নিলেই বুঝে যাব যে উৎপত্তি ও বিকাশ একই রকম, তবে বিভিন্ন পরিবেশে বসবাসের জন্য এই একই অঙ্গ বিভিন্নভাবে অভিযোজিত হয় ও তাদের বাইরের আকৃতি বা বহিরাকৃতি পরিবর্তিত হয়। বাদুড়ের অগ্রপথ ওড়ার জন্য, তিমির ফ্লিপার সাঁতারের জন্য, ঘোড়া ও বিড়ালের অগ্রপথ দৌড়ানোর জন্য, আর মানুষের অগ্রপথ কোনো জিনিস ধরা ও অন্যান্য সৃজনশীল কাজের জন্য পরিবর্তিত হয়েছে। তাই কাজের ধরন ভিন্ন হওয়ায় এদের বাহ্যিক গঠনে পার্থক্য দেখা যায়। আশা করছি সমস্ত অঙ্গ একদম ক্লিয়ার, আর কোনো ডাউট নেই। এরপর দেখো উদ্ভিদের সমস্ত অঙ্গ, অর্থাৎ উদ্ভিদের ক্ষেত্রেও গঠনগত দিক থেকে এক। এই সবগুলোই কাণ্ড, কিন্তু বিভিন্ন পরিবেশে থাকার জন্য বাহ্যিক গঠন এবং কাজ আলাদা। আর এই সমস্ত কিছুই কি পাতা, যা বিভিন্ন পরিবেশে থাকার জন্য রূপান্তর হয়ে গেছে এবং তাদের কাজও আলাদা। যেমন এই অংশটা কিন্তু একটু মনে রাখতে হবে, মানে একটু বারবার তোমাদেরকে চোখ বোলাতে হবে, তাই স্ক্রিনশট নিয়ে নিও। দেখো ফণিমনসার পর্ণকাণ্ড। ক্লিয়ার। আলুর স্ফীতকন্দ, আদার গ্রন্থিকাণ্ড, ঝুমকোলতার আকর্ষ। হ্যাঁ, এই আকর্ষটা কি আমি পিকচারে দেখিয়ে দেব বা দেখিয়ে দিচ্ছি একটু পরে। আর বেলের শাখা কণ্টক, এরা প্রত্যেকেই উৎপত্তিগতভাবে উদ্ভিদের কাণ্ড, যদিও কার্যগতভাবে এরা ভিন্ন। ক্লিয়ার হলো। একটুখানি আমরা ঝুমকোলতার আকর্ষ আর বেলের শাখাকণ্টক দেখে নিই, যেটা কাণ্ডের রূপান্তর। দেখবে একটি গাছে এরকম ডাল থাকে, তার মধ্যে পাতা থাকে, কিন্তু তার সাথে সাথে কিছু ছোট ছোট ডালের মতোই ঘুরিয়ে পেঁচিয়ে থাকে। এগুলোকে আমরা কি বলি, আকর্ষ। আরেকটু ভালো করে দেখলে এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ এইটাকে আমরা কি বলি, আকর্ষ, যেগুলো কাণ্ডেরই রূপান্তর। ক্লিয়ার। আর বেলের কণ্টক, দেখো কণ্টক মানে কাঁটা, মানে বেলের এই কাণ্ড কিসে পরিণত হয়েছে, কাঁটায়। এদের কাজ কিন্তু আলাদা, কিন্তু গঠনগত দিক থেকে এরা সবই কাণ্ড। ক্লিয়ার হলো। এরপর আমরা পাতা। দেখো ফণিমনসার পত্রকণ্টক, আমরা জানি ফণিমনসার পত্রকণ্টক পাতার রূপান্তর। ক্লিয়ার। শতমূলীর পর্ণকাণ্ড, এর পর্ণকাণ্ড কিন্তু পাতার রূপান্তর। হাড়জোড়া উদ্ভিদের শাখা আকর্ষের কাজ, মানে এর শাখা আকর্ষ।
কাজ আলাদা হলেও এরা সকলেই উদ্ভিদের পরিবর্তিত পাতা। এদের কাজ আলাদা কিন্তু এদের ভিতর থেকে গঠনটা এক, মানে এই সবগুলোই পাতার রূপান্তর আর এইগুলো কাণ্ডের রূপান্তর। অবশ্যই একটু ভালো করে এই অংশটা দেখবে। এরপর এই অভিব্যক্তি ও সমসমস্ত অঙ্গের মধ্যে সম্পর্ক কি রয়েছে, আমরা কি জানতে পারি এই সমসমস্ত অঙ্গের কি ভূমিকা রয়েছে অভিব্যক্তিতে। দেখো, সমসমস্ত অঙ্গগুলি থেকে বোঝা যায় যে সংশ্লিষ্ট অঙ্গ তথা জীবগুলি উৎপত্তিগতভাবে এক, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে ছড়িয়ে গিয়ে অভিযোজিত হওয়ার ফলে বর্তমানে তাদের গঠন বিভিন্নভাবে পরিবর্তিত হয়েছে। তাই সমসমস্ত অঙ্গগুলি প্রকৃতপক্ষে অপসারী অভিব্যক্তিকে নির্দেশ করে। কি? অপসারী অভিব্যক্তিকে নির্দেশ করে। অর্থাৎ এইগুলো দেখলে আমরা বুঝতে পারি যে জীবগুলির উৎপত্তি এক, কিন্তু বিভিন্ন পরিবেশে থাকার জন্য এদের পরিবর্তন ঘটেছে। তাই এদেরকে আমরা বলি অপসারী অভিব্যক্তি। এরপর কাকে বলে, ভালো করে বুঝে গেছি, তাই কাকে বলে করতে আমাদের অসুবিধা হবে না। যে প্রকার অভিব্যক্তিতে কোনো এক প্রজাতির জীব, কি বললাম, যে প্রকার অভিব্যক্তিতে, কারণ আমরা অপসারী অভিব্যক্তি কাকে বলে পড়ছি, তাই এখানে অভিব্যক্তি আসবে। যে প্রকার অভিব্যক্তিতে কোনো এক প্রজাতির জীব ভিন্ন ভিন্ন প্রাকৃতিক পরিবেশে অভিযোজিত হওয়ার কারণে বা দরুন নতুন বৈশিষ্ট্যের আগমনের কারণে একাধিক নতুন প্রজাতির সৃষ্টি করে তাকে অপসারী অভিব্যক্তি বলে। অর্থাৎ আমরা কি বুঝলাম, যে একই প্রজাতির জীব কিন্তু ভিন্ন ভিন্ন প্রাকৃতিক পরিবেশে থাকার জন্য তাদের অভিযোজন হয়েছে এবং নতুন বৈশিষ্ট্য তাদের মধ্যে আগমন করেছে এবং এর ফলে নতুন প্রজাতির সৃষ্টি হয়, একেই অপসারী অভিব্যক্তি বলে। ক্লিয়ার? একই প্রজাতি, ভিন্ন পরিবেশ, নতুন বৈশিষ্ট্য, তাই নতুন প্রজাতির সৃষ্টি, একেই অপসারী অভিব্যক্তি বলে। ক্লিয়ার হয়ে গেল। এরপর সমবৃত্তীয় অঙ্গ অলরেডি আমরা বুঝে গেছি। অ্যানালগাস অর্গান, দেখো জোস, আমাদেরকে কিন্তু পড়তে হবে, থেমে থাকলে হবে না, এনার্জি চাই, এনার্জি। চলো দেখো, বিভিন্ন জীবদেহে যেসব অঙ্গগুলি উৎপত্তি ও অন্তঃগঠনগতভাবে ভিন্ন হলেও একই পরিবেশে অভিযোজনের দরুন বাহ্যিক গঠন ও কার্যগতভাবে এক হয় তাদের সমবৃত্তীয় অঙ্গ বলে। এই অংশটা একটুখানি ভুল লেখা আছে, সমবৃত্তীয় হবে। স্যার এরমভাবে পড়লে আমরা বুঝি না, সেটাই তোমাদেরকে আমি বোঝাচ্ছি যে এইভাবে পড়লে আমরা কিছু বুঝবো না, আমাদেরকে একটু কেটে কেটে পড়তে হবে। দেখো, বিভিন্ন জীবদেহে যেসব অঙ্গগুলি, ক্লিয়ার, বিভিন্ন জীবদেহে যেসব অঙ্গগুলি উৎপত্তি ও অন্তঃগঠনগতভাবে, মানে উৎপত্তি এবং ভেতর থেকে আলাদা, ভিন্ন হলেও মানে আলাদা হলেও একই পরিবেশে থাকার জন্য তাদের অভিযোজন হয়েছে, একই পরিবেশে অভিযোজনের কারণে তাদের এই গঠনের মানে বাহ্যিক গঠন এবং কাজ এক, মানে কার্যগতভাবে এক হয়, তাদের সমবৃত্তীয় অঙ্গ বলে। ক্লিয়ার? বিভিন্ন জীবদেহে যেসব অঙ্গগুলো উৎপত্তিগতভাবে এবং অন্তঃগঠনগতভাবে আলাদা
কিন্তু একই পরিবেশে অভিযোজনের কারণে তাদের বাহ্যিক গঠন এবং কাজ এক হয়, তাদেরকে আমরা বলবো একদম সমবৃত্তীয় অঙ্গ। ধীরে ধীরে কেটে কেটে পড়লে সময় কম লাগে, কিন্তু একবারে টানা পড়ে গেলে সময় অনেক বেশি লাগে। অর্থাৎ একবার পড়বে আর বারবার মনে পড়বে। এবার উদাহরণে কি রয়েছে দেখো, পতঙ্গ, পাখি, বাদুড় প্রভৃতির ডানা ওড়বার জন্য ব্যবহৃত হলেও এদের উৎপত্তি ও অভ্যন্তরীণ গঠন কিন্তু ভিন্ন। ক্লিয়ার? পতঙ্গ, পাখি এবং বাদুড় প্রভৃতির ডানা উৎপত্তি এবং গঠনগত দিক থেকে আলাদা, মানে অভ্যন্তরীণ গঠনগত দিক থেকে ভিন্ন বা আলাদা, কিন্তু কাজ এক। যেমন পতঙ্গের ডানা বহিঃকঙ্কালের প্রসারিত অংশ মাত্র। ক্লিয়ার হলো? পাখির ক্ষেত্রে তা হলো তাদের অগ্রপদ, কি পালক দ্বারা আবৃত অগ্রপদ। ক্লিয়ার হলো? আর বাদুড়ের ক্ষেত্রে লোমে ঢাকা করতলীয় চামড়ার প্রসারিত অংশ, বা এটাকে কি বলা হয়, প্যাটাজিয়াম। তাহলে বাদুড়ের ডানাকে কি বলা হয়, প্যাটাজিয়াম। ক্লিয়ার? এছাড়া মৌমাছি এবং কাঁকড়াবিছের হুল এদের গঠনগত দিক থেকে আলাদা এবং এদের কাজ একই। আত্মরক্ষার হিসাবে এরা এই হুলকে ব্যবহার করে থাকে। আত্মরক্ষা এরা হুলকে ব্যবহার করে থাকে। ক্লিয়ার? এরপর উদ্ভিদের সমবৃত্তীয় অঙ্গ দেখো, মটর গাছ ও ঝুমকোলতা গাছের আকর্ষ, তোমরা আকর্ষ এখন চেনো, অংশটি বৃদ্ধির অবলম্বন হিসেবে কাজ করলেও এদের উৎপত্তি ও অভ্যন্তরীণ গঠন ভিন্ন। মটর গাছের আকর্ষ হলো রূপান্তরিত পত্রক মানে পাতা, আর ঝুমকোলতা গাছের আকর্ষ হলো তার শাখা বিশেষ মানে কাণ্ড। আশা করছি একদম ক্লিয়ার। মটর গাছের যে আকর্ষ সেটা হচ্ছে পাতা, আর ঝুমকোলতার আকর্ষ হচ্ছে কাণ্ড মানে শাখা বিশেষ। এটা হলো সমবৃত্তীয় অঙ্গ, যাদের গঠন আলাদা কিন্তু কাজ এক। ক্লিয়ার? এরপর অভিব্যক্তি ও সমবৃত্তীয় অঙ্গের সম্পর্ক দেখো, বিষয়টা একটু ভালো করে বুঝবে। সমবৃত্তীয় অঙ্গগুলির বিভিন্ন উদাহরণ থেকে বোঝা যায় যে এই উদাহরণ থেকে বোঝা যায় যে বিভিন্ন জীবের অঙ্গগুলি গঠন ও উৎপত্তিগতভাবে আলাদা হলেও অতীতে একই পরিবেশে আগত হলে তারা একই রকম কাজ করার জন্য অভিযোজিত হয়। কোনো বিষয় নেই স্যার, হয়ে গেছে। তাই সমবৃত্তীয় অঙ্গগুলি প্রকৃতপক্ষে অভিসারী অভিব্যক্তিকে নির্দেশ করে। অর্থাৎ যে প্রকার যে প্রকার অভিব্যক্তি আসবে, কারণ অভিসারী, যে প্রকার অভিব্যক্তিতে দুটি ভিন্ন প্রজাতির জীব একই প্রকৃতিতে বসবাস করার জন্য বা একই প্রাকৃতিক পরিবেশে বসবাস বা অভিযোজনের জন্য তাদের বাহ্যিক গঠন ও কার্যগতভাবে এক হয়, তাকে অভিসারী অভিব্যক্তি বলে। তাহলে অভিসারী মানে কি, উৎপত্তি আর গঠন আলাদা কিন্তু কাজ আর বাহ্যিক গঠন এক। ঠিক আগেরটার উল্টো এটা। ক্লিয়ার হয়ে গেছে? জাস্ট একবার দুটো পাশাপাশি লিখবে, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে আগেরটা কি ছিল,
দুটি ভিন্ন প্রজাতির জীবের যে অঙ্গ তাদের গঠনগত দিক থেকে এক, কিন্তু বিভিন্ন পরিবেশে থাকার জন্য বাহ্যিক গঠন এবং কাজ আলাদা। আর এখানে কি হবে, দুটি ভিন্ন প্রজাতির জীব যারা একই পরিবেশে থাকার জন্য তাদের উৎপত্তি আর গঠন আলাদা হলেও বাহ্যিক গঠন ও কার্যগতভাবে এক, তাদেরকে আমরা কি বলছি, অভিসারী অভিব্যক্তি। স্যার একদম জল। এরপর তোমরা পার্থক্য অবশ্যই একটু দেখে নাও, আশা করছি পারবে, হয়ে গেছে। দেখো, উদাহরণ আমি কিছু বললাম না, তোমরা জানো। সমস্ত অঙ্গের কাজ কি হয়, আলাদা হয়, আর এখানে কি হবে, কাজ একই হবে। স্যার জল। আর এদের অঙ্গগুলির উৎপত্তি ও গঠনগত দিক থেকে এক হয়, আর এখানে কি হবে, গঠনগত দিক আর উৎপত্তি আলাদা হবে, মানে ভিন্ন রকম হবে। স্যার কিচ্ছু নেই, জাস্ট কাকে বলে এটা যদি একটু ভালো করে আমরা পড়ি আর উদাহরণটা যদি মনে থাকে আমরা পার্থক্য লিখতে পারবো, কোনো অসুবিধা নেই। তাহলে এখন প্রশ্ন হলো, সমস্ত অঙ্গ আর সমবৃত্তীয় অঙ্গ একদম আমাদের জল, মানে তো জল, শুধু একটু উদাহরণগুলো খাতায় লিখে বারবার দেখতে হবে। আশা করছি এই অংশটা তোমাদের ক্লিয়ার। এরপর আমরা কি করব, নিষ্ক্রিয় অঙ্গ। দেখো, এই নিষ্ক্রিয় অঙ্গটা বোঝার আগে আমি তোমাদেরকে জাস্ট কয়েকটি প্রশ্ন করব। সমস্ত অঙ্গ কাকে বলে? নিজের মনে মনে বলার চেষ্টা করো, দেখো পারছো কি না। দেখো, পুরো ডিটেলসে বলতে হবে না, জাস্ট এইটুকু মনে করার চেষ্টা করো যে এরা উৎপত্তিগত আর গঠনগত দিক থেকে এক, বাহ্যিক গঠন আর কাজ আলাদা। কেন? বিভিন্ন পরিবেশে থাকার জন্য অভিযোজন হয়েছে। আর সমবৃত্তীয় হলে ঠিক তার উল্টো, এদের উৎপত্তি এবং গঠনগত দিক থেকে আলাদা হলেও একই পরিবেশে থাকার জন্য এদের বাহ্যিক গঠন ও কাজ এক, একে সমবৃত্তীয় অঙ্গ বলে। এরপর নিষ্ক্রিয় অঙ্গ। দেখো, জীব দেহে, স্যার থেমে গেলেন কেন? থামতে হবে, থামলে তাড়াতাড়ি হবে। অর্থাৎ রেস্ট, এই রেস্টের কিন্তু খুব দরকার। মানে একটানা দেখো আমরা পড়তে পারবো না, আমাদেরকে রেস্ট নিয়ে নিয়ে পড়তে হবে। ঠিক এই শিক্ষাটা আমাদের কে দেয় জানো? যে আমাদের জীবনে রেস্টের কিন্তু খুব বেশি গুরুত্ব আছে। ঠিক আমাদের ভয়েসে, আমাদের পড়াতে, আমাদের কোনো কিছু উচ্চারণ করাতে বা আমাদের কোনো কিছু রিমেম্বার করাতে এই রেস্টের কিন্তু খুব দরকার, যেটা আস্তে আস্তে আমাদের শিক্ষা থেকে চলে যাচ্ছে। মানে এই কমা, তারপর ইনভাইটেড, এই যে চিহ্নগুলো ছিল এগুলোর ব্যবহার আমরা ভুলে যাচ্ছি, দাঁড়ি কমার, এইগুলো কিন্তু আমাদের মনে রাখতে সাহায্য করে। মানে কখন আমরা থামবো, কখন আমরা টানবো, কখন আমরা একটুখানি পজ দেবো, এই বিষয়টা যদি তোমার গলার ভয়েসে নিয়ে আসতে পারো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের রিমেম্বার হয়ে যাবে, মানে মনে থেকে যায়। দেখো, আমাদের হার্ট মানে হৃৎপিণ্ড রেস্ট করে এবং কাজ করে, রেস্ট করে এবং কাজ করে। এখান থেকে আমরা এই শিক্ষাটা কিন্তু লাভ করতে পারি। চলো, যাই হোক, জীব দেহে যে সমস্ত অঙ্গ তাদের পূর্বপুরুষের দেহে এবং সম্পর্কিত অন্য জীবের দেহে সক্রিয় থাকলেও সংশ্লিষ্ট জীবটির দেহে, মানে এই জীবটির দেহে কর্মক্ষমতা হারিয়ে নিষ্ক্রিয় ও ক্ষয়প্রাপ্ত অঙ্গে পরিণত হয়েছে। নিষ্ক্রিয় ও ক্ষয়প্রাপ্ত অঙ্গে পরিণত হয়েছে। দেখো, কমা, থেমে গেলাম। তাদের নিষ্ক্রিয় অঙ্গ বা লুপ্তপ্রায় অঙ্গ বলে। ভালো করে বুঝবে, জীবদেহে যে সমস্ত অঙ্গ তাদের পূর্বপুরুষের দেহে বা তাদের সঙ্গে যে সমস্ত জীব সম্পর্কিত রয়েছে
তাদের দেহে কি ছিল? সক্রিয় ছিল। কিন্তু এখন এই সংশ্লিষ্ট জীবদেহে সেই অঙ্গটির কর্মক্ষমতা হারিয়ে গেছে এবং নিষ্ক্রিয় ও ক্ষয়প্রাপ্ত হয়েছে। তাকে আমরা নিষ্ক্রিয় অঙ্গ বা লুপ্তপ্রায় অঙ্গ বলি। ধীরে ধীরে যদি একবার বা দুবার পড়ি, বিষয়টা আমরা বুঝবো এবং অনেক দিন মাথায় থাকবে। কি বললাম? যে কোনো একটি জীবের পূর্বপুরুষ বা তার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন জীবের দেহে কোনো একটি অঙ্গ সক্রিয় ছিল, কিন্তু এখন এই সংশ্লিষ্ট জীবদেহে সেই অঙ্গটির কাজ করার ক্ষমতা হারিয়ে নিষ্ক্রিয় বা ক্ষয়প্রাপ্ত হয়েছে। তাকেই আমরা নিষ্ক্রিয় অঙ্গ বা লুপ্তপ্রায় অঙ্গ বলি। স্যার জল, উদাহরণ বলুন এবার। দেখো, এরপর দেখো প্রাণীর লুপ্তপ্রায় অঙ্গ, খুব ইম্পর্টেন্ট, পড়তে হবে, পরীক্ষায় আসবে, ছাড়া যাবে না। দেখো কি রয়েছে? ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। আমরা অনেকেই শুনেছি যে অ্যাপেন্ডিক্স অপারেশন করতে হয় কারোর বেড়ে গেলে। এটা আসলে কি এবং কোথায় অবস্থিত? মানুষের ক্ষুদ্রান্ত ও বৃহদন্তের সংযোগস্থলে অবস্থিত সিকামে যে ছোট্ট প্রবর্ধক রয়েছে বা অংশটিকে কি বলা হয়? ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। এবং এই অঙ্গটির মানুষের দেহে কোনো কাজ না থাকলেও গিনিপিগ, ঘোড়া, তৃণভোজী প্রভৃতি প্রাণীর দেহের এদের আকার কি হয়? বড় হয় এবং সক্রিয়। এরা কি কাজ করে? সেলুলোজ জাতীয় খাদ্যকে পরিপাক করে। ক্লিয়ার? কোথায় থাকে? ক্ষুদ্রান্ত ও বৃহদন্তের সংযোগ স্থলে। ক্লিয়ার? মানুষের দেহে এর কোনো কাজ নেই, কিন্তু গিনিপিগ ও ঘোড়া বা তৃণভোজী প্রাণীর দেহে এর কাজ রয়েছে। এটা বড় এবং সক্রিয়। কি কাজ করে? সেলুলোজ জাতীয় খাদ্যকে পরিপাক করে। এরপর লেজ। দেখো, বানরের লেজের সক্রিয় হাড়, কি বললাম? বানরের লেজের সক্রিয় হাড় মানুষের ক্ষেত্রে মেরুদণ্ডের শেষ প্রান্তে নিষ্ক্রিয় কস্কিক্স এ পরিণত হয়েছে। ক্লিয়ার? এরপর দেখো, ব্যাঙের চোখের যে পর্দা, নিকটিটেটিং পর্দা, মানুষের ক্ষেত্রে চোখের ধারে ছোট লাল রঙের নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়। এটাকে আমরা কি বলি? চোখের তৃতীয় পর্দা, যা মানুষের দেহে নিষ্ক্রিয় অঙ্গ। এছাড়া উট পাখি, এমু প্রভৃতি দৌড়বাজ পাখির ডানা অপব্যবহারের ফলে নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়। ক্লিয়ার? অ্যাপেন্ডিক্স, কস্কিক্স, তারপর হচ্ছে তৃতীয় পর্দা আর এমু বা উট পাখির ডানা। ক্লিয়ার? এগুলো সব নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ। উদ্ভিদের লুপ্তপ্রায় অঙ্গ, ভূ নিম্নস্থ, মানে ভূমির নিচে যেসব কাণ্ডগুলো থাকে, ভূ নিম্নস্থ কাণ্ড, যেমন আদা, হলুদ প্রভৃতির শল্কপত্র। এটা কি হবে? শল্কপত্র, টাইপিং মিস্টেক। শল্কপত্র লুপ্তপ্রায় অঙ্গ বিশেষ, লুপ্তপ্রায় অঙ্গ বিশেষ। ক্লিয়ার? আর কালকাসন্ধ্যা ফুলের 10টি পুংকেশর থাকে, যার মধ্যে 4টি, কয়টি? 4টি সম্পূর্ণ বন্ধা। বন্ধা মানে কি? জননে অংশগ্রহণ করে না। ও স্ট্যামিনোড নামক নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়। তাহলে স্ট্যামিনোড কি? কালকাসন্ধ্যা ফুলের 4টি সম্পূর্ণ বন্ধা পুংকেশর স্ট্যামিনোড নামক নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়। 10টির মধ্যে 4টি পুরোপুরি নিষ্ক্রিয়। ক্লিয়ার?
এরপর অভিব্যক্তি ও লুপ্তপ্রায় অঙ্গের সম্পর্ক, মানে অভিব্যক্তির সঙ্গে লুপ্তপ্রায় আমরা কেন পড়ছি, এই অভিব্যক্তিতে এই লুপ্তপ্রায় অঙ্গ বা নিষ্ক্রিয় অঙ্গ কেন পড়ছি, সম্পর্ক কী রয়েছে। শুধুমাত্র অভিব্যক্তির দ্বারাই লুপ্তপ্রায় বা নিষ্ক্রিয় অঙ্গগুলির উৎপত্তি ব্যাখ্যা করা সম্ভব হয়েছে। শুধুমাত্র অভিব্যক্তির দ্বারাই এই লুপ্তপ্রায় বা নিষ্ক্রিয় অঙ্গগুলির উৎপত্তি ব্যাখ্যা করা সম্ভব হয়েছে। অভিব্যক্তির ধারণা থেকে বলা যায় যে লুপ্তপ্রায় অঙ্গ বহনকারী জীবটির উৎপত্তি ঘটেছে এমন উদ্বংশীয় জীব থেকে যার দেহে উক্ত অঙ্গটি সক্রিয় ছিল। মানে এই নিষ্ক্রিয় অঙ্গগুলো দেখে আমরা বলতে পারি যে এই জীবটার সৃষ্টি হয়েছে এর আগের আরেকটি জীব থেকে, তার দেহে এই অঙ্গটি সক্রিয় ছিল আর এখন এই প্রাণীটির দেহে এটি সক্রিয় নয়, কিন্তু এদের মধ্যে লিঙ্ক রয়েছে, মানে আগের থেকেই এদের উৎপত্তি ঘটেছে, আস্তে আস্তে সরল থেকে জটিল হচ্ছে, ক্লিয়ার হয়েছে এবং উন্নত হচ্ছে। তাহলে এখানে আমরা কি কি পড়লাম, জীবাশ্ম এবং তার গুরুত্ব, জীবন্ত জীবাশ্ম এক্সাম্পল হয়ে গেল, ঘোড়ার জীবাশ্মের ইতিহাস যেটা আমরা প্লেলিস্ট থেকে ভিডিও দেখে নেব, কোনো অসুবিধা নেই। আর কি পড়লাম, সারিস্থানিক প্রমাণ অভিব্যক্তি সপক্ষে, সমসমস্ত অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ আর নিষ্ক্রিয় অঙ্গ, তাদের সঙ্গে সম্পর্ক পড়লাম অভিব্যক্তির, আর এক্সাম্পল পড়লাম প্রাণী এবং উদ্ভিদের ক্ষেত্রে। সমস্ত বিষয়টা কিন্তু আমাদের ভালো করে ক্লিয়ার মনে রাখতে হবে, অপ আর অভি। এরপর কি রয়েছে, মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন, এই অংশটা আর ভ্রূণ তথ্য, এটা আমরা নেক্সট ভিডিওতে একসঙ্গে আলোচনা করে নেব। তো চলো তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে দিও, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে তুমি পেয়ে যাও। তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবে, তোমাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাদের অনেকটা আনন্দ দেয়। অবশ্যই তোমরা ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে এমপি ইজি টু লার্ন পরিবারে আরও নতুন নতুন সদস্যরা যুক্ত হতে পারে।